আম্মু, আম্মু, ছাতাটা ধরো তো আমার মাথার উপর, দেখছো না পানি পড়ছে। ঘুমের ঘোরে কথাগুলো চিৎকার করে বললাম। তখনই আম্মু আমার ঘরে আসলো দৌড়ে, বলল, এই রাসেল, তোর কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লান দিয়ে কেন বলতেছিস বৃষ্টি বৃষ্টি? অনেকটা রাগী গলায় বলল। আর আমি তখন পাশে তাকিয়ে দেখলাম আমার পিচ্চি বোনটা বালতি হাতে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে এটাই বৃষ্টি পড়ার উৎস। আম্মু দেখো না, আমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছি। পাশ থেকে রিয়া বলে উঠলো, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমাকে তো সবাই চেনেন যারা আমার গল্প পড়েন, তাই আর দিলাম না। আমার বাবা কৃষক, মা গৃহিণী, আর ছোট বোনের নাম রিয়া। ও ক্লাস 10-এ পড়ে, খুবই দুষ্টু। আর আমাকে ছাড়া তো কিছুই বোঝে না। অনেকই তো কথা হলো, এবার গল্পে ফেরা যাক। আম্মু ভাইয়া রাতে বলেছিল তার নাকি আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে আর তার জন্য সকাল সকাল ডেকে দিতে, কিন্তু আমি অনেক সময় ডাকার পরেও ভাইয়া উঠতেছিল না, দেখেই বৃষ্টির ব্যবস্থা করতে হলো। আম্মুকে বালতি দেখিয়ে বলল, তোদের দুজনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একটা মুহূর্তের জন্য চুপ থাকতে পারিস না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারিস না। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যা। আচ্ছা আম্মু তুমি যাও, আমি এখনই উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে কাজে চলে আসলাম। ও আচ্ছা, আপনাদের বলি আমি কি কাজ করি। চলো, আমি একটা দোকানে কাজ করি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মালিকের ডাক পড়ে গেল। রাসেল, তাড়াতাড়ি এই লিস্টের সব মালামাল বুঝিয়ে দে তো। আর দেখিস কোনো ভুল যেন না হয়। তারপর আমি রহিম চাচার কথা মতো সব লিস্টগুলো করে দিই। তারপর সেখানকার কাজ শেষ করে আমি আরেকটা কাজে চলে আসি। বুঝলেন না তো, আমি তাকে পছন্দ করি সেখানে। চলুন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি তাকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না তা জানি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রাশ প্রাইভেট থেকে তার বান্ধবীদের সাথে আসছে। পরনে নীল থ্রি পিস, হাতে কাচের চুড়ি, লম্বা লম্বা চুলগুলো বেনি করা, মনে হয় কোন একটা পরি ফুল করে পৃথিবীতে রেখে গিয়েছে। রাইসার বান্ধবী আমাকে দেখে বলল, এ রাইসা, দেখ তোর মজনু তোকে দেখার জন্য হাজির। আরে প্রতিদিন এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আমাকে নাকি অনেক ভালোবাসে। মনে হয় রাসেল ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে, আর ছেলে হিসেবেও খুব ভালো, যতটা লোকের মুখে শুনে বা নিচে দেখে বুঝেছি। তবে দেখি যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তার ভালোবাসার কথাই আমি রাজি হব, আর যদি খারাপ মতলব হয় তাহলে কোনো দিন না। আমি রাইসার সাথে হেঁটে যেতে যেতে বললাম, হাই কেমন আছো? আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, আপনি আমার পিছে কেন ঘোরেন? লোকে তো এর জন্য আপনাকে খারাপ বলে, তাই না? আমি যে তোমাকে আমার এই ছোট্ট মনের ঘরে তোমাকে রেখেছি, কিন্তু তুমি থাকতে চাও না। আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আপনার সাথে কথা বলে পারবো না, এখন চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। বলে চলে গেল। এভাবে অনেকদিন কেটে গেল। এদিকে আমার আর রাইসা জমে ক্ষীর হয়ে গিয়েছে। মানে রাইসার সাথে আমার প্রেম চলছে। একদিন পুকুর পাড়ে রাইসার কোলে মাথা রেখে আমি শুয়ে আছি। রাইসা আমার চুলে বিড়ি কেটে দিচ্ছে। তখন রাইসা বলল, এই, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? জানো না বেশি সুখ কপালে সয় না? আমার পৃথিবীটাই তো তুমি। তোমাকে ভালো না বাসলে আমি থাকতে পারবো না। তবে এতটুকু জেনে রেখো, তুমি নিজেকে যতটা ভালো না বাসো, আমি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কোনো দিন ছেড়ে যাবে না তো? নারে পাকলে, এ জীবনে তো নয়, পর জীবনেও তোমাকে ভুলে থাকতে পারবো না। বুকে জড়িয়ে নিয়ে এভাবে আরো অনেকক্ষণ কথা হলো। তারপর আমি রাইসাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাসার সবাই জানে আমাদের প্রেম চলছে। ও আমার মন যে কোথায় থাকে আমি জানি না। রাইসার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। চল রাইসার পরিচয়টা জেনে আসি। রাইসার পুরো নাম অনামিকা জান্নাত রাইসা। বাবা মার একমাত্র মেয়ে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এইবার বিজ্ঞান বিভাগে। বাবা রায়হান শেখ, পেশায় কৃষক। আর রাইসার মানে, রাইসার যখন বয়স 5 বছর তখন আল্লাহ তার কাছে নিয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আম্মু, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই এত সালের মতো চিল্লাস কেন? দেখোস না আম্মু রান্নাঘরে রান্না করতেছে। ওই তুই আমার সাথে ঝগড়া করিস না তো, দেখতেছিস না আমার ক্ষুধা লাগছে। আমি তোর সাথে ঝগড়াই পারবো না। তখনই আম্মু পিছন থেকে বলে উঠলো, এই তো শুরু হয়ে গেছে সাপ বেজির লড়াই। এই তোরা কি একটু শান্তিতে থাকতে পারোস না? আর রিয়া, তুইও না কেমন দেখছিস, ওর ক্ষুধা লেগেছে তাও এমন করছিস। আম্মু তুমি আমার কলেজা, তুমি কেন বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। একটু অভিমানে শুনে বললাম। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এবার এসে খেয়ে নে তাড়াতাড়ি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। বিছানায় গায়ে এলিয়ে দিলাম।
মনটা ছটফট ছটফট করছে রাইসার সাথে কথা বলার জন্য। কি আর করার, ওর তো মোবাইলও নেই, তাই কথাও বলতে পারবো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি সেদিকে খেয়ালই নেই। খেয়াল হলো পরের দিন ফজরের আজানের শব্দে নামাজ পড়তে গেলাম। তারপর সকালে খাবার খেয়ে দোকানে চলে আসলাম। তখন রাইসা আমার সাথে দেখা করতে চলে এসেছে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এদিকে আসো। আমি তো অবাক হলাম, এত কি জরুরি কথা যে ও চলে এসেছে। তারপর আমি রহিম চাচাকে বলে রাইসার সাথে দেখা করতে চলে আসলাম। হ্যাঁ মেরে যান, বলো কি জন্য আসলে। শোনো, আমার না কালকেই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাবাও কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না, দেখে বলতেছে পড়াশোনা না করতে। কিন্তু আমার তো ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। খেতে খেতে বললো, কি বলো জান, টাকার জন্য তোমার পড়াশোনা হবে না? এটা তো আমি মেনে দিতে পারি না। তোমার পড়ার খরচ জোগাতে যদি আমার রক্ত বিক্রি করতে হয়, তাও আমি তোমার পড়ার খরচ জোগাবো, যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয় তো। তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের রক্ত বিক্রি করে হলেও আমার স্বপ্ন পূরণ করবা? আমাকে জড়িয়ে ধরে বললো, এত টাকা জোগাড় কিভাবে করবা? দেখো, আমি আমার জীবনে আমার বাবা মার, তারপর আমি তোমাকে বেশি ভালোবাসি। বলো কত টাকা লাগবে? তাও তো 4,000 টাকা লাগবে, কিন্তু তোমার কাছে তো এত টাকা নেই। তাহলে আচ্ছা, তুমি কাল টাকা নিয়ে কলেজে যাবা, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, তুমি দেখে শুনে কাজ করবে, কেমন? মুয়া। এ কি হলো, চুমু দিল। এরকম ব্যবহার কখনোই করেনি। তারপর সেখান থেকে চলে আসলাম। তারপর রহিম চাচাকে বললাম, চাচা আমাকে 4,000 টাকা দিবেন, আমার খুব প্রয়োজন। চাচা আমাকে খুব ভালোবাসতেন, তাই সেও আর না করলেন না। হয়তো এটাই মানুষের প্রতি ভালোবাসা। তারপর টাকাটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বন্ধুদের সাথে পাশের দোকানে গেলাম, গিয়ে বসে বসে কি আর করবো, ফ্রি ফায়ার গেম খেতে লাগলাম। তারপর বাসায় চলে আসলাম। রাতে খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ আব্বু বলে উঠলো, রাসেল, আমি একটা কথা বলতে চাই। মানে তোকে না বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তো হবার, কি এমন কাজ করবে যে আমাকে থেকে অনুমতি নিয়ে করতে হবে? আমার অনুমতি প্রয়োজন? মনের মধ্যে কেমন যেন একটা প্রশ্ন রয়েই গেল। তুমি এমন কি সিদ্ধান্ত নিয়েছো যা আমাকে থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ, রাসেল ঠিকই তো বলেছে। একা সিদ্ধান্ত নিয়ে আবার জিজ্ঞেস করতেছো কেন? তুমি তো জানোই রাসেল তোমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করে না। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তবুও দেখ বাবা, তুই যে রায়সা মামনিকে ভালোবাসো সেটা কিন্তু কারোই অজানা না। কথাটা শুনেই তো জানো আমার হার্টবিট হাই হয়ে যাচ্ছে। বাবা হঠাৎ রাইসার কথা কেন তুললো? আচ্ছা আপু, তুমি রাইসার কথা কেন বলছো? কেউ কি আমাদের বিষয়ে কিছু বলেছে নাকি? মনের গহীন থেকে এমনি এমনি কথাটা বের হয়ে গেল। আরে না, তেমন কিছুই না। আমি ভেবে দেখলাম তোরা যে এই প্রেম ভালোবাসায় লিপ্ত, সেটা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আমি চাই, যেহেতু তোরা দুজনকেই পছন্দ করিস, তাই তোদের বিয়ে দিতে। আব্বুর কথা শুনে তো আমি ভীষণ খুশি। পৃথিবীতে কোনো মানুষ আছে যে ছেলের প্রেমের বিয়ে তারাই ঠিক করে? আচ্ছা আব্বু, তোমরা যা ইচ্ছা তাই করো, এখানে আমাকে থেকে অনুমতি নেওয়ার কিছুই নেই। কারণ আমি যদি তোমার মতের বিরুদ্ধে চাইতাম তাহলে তো গপ্পাই রাইসাকে নিয়ে পালিয়ে যেতাম। বাবা, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, দুনিয়া উল্টে গেলেও তুই এমন কাজ করবি না। এভাবে কথা বলতে বলতে খাবার পর্বটা শেষ হলো। তারপর আমি রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, রাইসাকে কি এখনই বিয়ে করা ঠিক হবে? যদি বিয়ে করার পরে রাইসার পড়ালেখায় ক্ষতি হয়, তাহলে তো স্বপ্নটা পূরণ হবে না। এইসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমের গহীনে তলিয়ে গিয়েছি জানি না। সকালে হাই ভাইয়া, উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, তোকে তো দোকানে যেতে হবে। ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। আরে উঠছি তো, আর একটু ঘুমোতে দে। আর এক কাত হয়ে বললাম, তোর যা মন চাই করগা, আমি গেলাম, আম্মু এসে কান ধরে উঠাবে না। বলে ফুসতে ফুসতে চলে গেল। এই আম্মুকে বলিস না, আম্মুকে বলে আমাকে শেষ করে দেবে। আসলে আম্মুকে আমি একটু ভয় পাই, কিন্তু আম্মু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ফিতুর ডিম, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। হাসতে হাসতে চলে গেল। সকালে খাবার খেয়ে সবাইকে থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে গেলাম। রাস্তায় কেউ একজন ডাক দিল, মনে হলো খুব পরিচিত কণ্ঠ। আমি পিছনে তাকিয়ে দেখি রাইসা। একই রাইসা এত সকালে রাস্তায় কেন? আই রাসেল, দাঁড়াও, এত জোরে জোরে যাচ্ছ কেন? অনেকটা হাঁপাতে হাঁপাতে বলো, আরে আমি দোকানে যাচ্ছি, লেট হয়ে গেলে বকা খেতে হবে, তাই এত সকালে কি? তোমার মনে নেই আমার আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের? তাই তোমার থেকে টাকা নিতে আইছি। যাক, একটু মজা করা যাক। কি বলেন আপনার? আমি তো টাকাটা জোগাড় করতে পারিনি। হ্যাঁ, আমি জানতাম তুমি টাকা জোগাড় করতে পারবে না। কি দেখেছে তোমার মতো একটা ফকিরকে ভালোবাসতে গেলাম। আজকে যদি একটা ধনী ছেলেকে ভালোবাসতাম তাহলে আর এই দিন দেখতে হতো না।
রাইসার এইসব কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কথাগুলো একটু রাগ করে বলল, এসব তুমি আমাকে কিভাবে বলতে পারলে? তুমি তো জানোই আমি অনেকটা গরিব। বলে আমি টাকাগুলো রাইসার হাতে ধরিয়ে দিলাম। তোমার স্বপ্নগুলো সব আমার, তার জন্য যদি আমার কিডনি বিক্রি করতে হয় তাই করব বলে চলে আসলাম সেখান থেকে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কি বলবো বলুন, কথা তো ঠিকই বলেছে। আজ যদি তার কোনো একটা ধনী বয়ফ্রেন্ড থাকতো তাহলে তার আর কষ্ট করতে হতো না টাকার জন্য। দেখ রাইসা, তুই কিন্তু আজকে ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করলি। সে কিন্তু তোর টাকা ঠিকই জোগাড় করেছে, তার যতটা কষ্ট হোক না কেন। হ্যাঁ রে, আমার তখন টাকার চিন্তায় মাথা ঠিক ছিল না, তাই যা নয় তাই বলেছি। ও খুব কষ্ট পেয়েছে, কারণ ও সহজে মন খারাপ করে না। ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই করিস। যাদের নিজের সংসার চালাতেই হিমশিম খায়, আর সেই কি না তোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিছে, তাও তুই কষ্ট দিস। আমি হলে তো মাথায় তুলে রাখতাম। শোন, মাথায় তুলে রাখলে যদি পরে ভুলে যায় তখন কি হবে? তাই মাথায় না তোলাই ভালো। তোর সাথে কথায় পেরে উঠবো না, তাই চল কথা বাদ দিয়ে বাসায় যাই। আমিও দোকানে এসে গিয়েছি, কোনো কাজে মন দিতে পারছি না, শুধু রাইসার বলা কথাগুলো মনে পড়ছে। তখনই এ রাসেল, তোর আজকে কি হয়েছে? শরীর খারাপ নাকি? সে সকাল থেকে দেখছি কেমন করতেছিস, আমার দিকে তাকিয়ে বল। না তো তেমন কিছু না, আমি ঠিক আছে, এই আর কি। না, কোনো কিছুই ঠিক নাই। তোর আজকে আর দোকান করতে হবে না, তুই বরং বাড়িতে চলে যা, আজকে তোর ছুটি। আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে। তারপর দোকান থেকে বাসায় চলে আসছি, তখন রাইসা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। জান, আমি খুব দুঃখিত। আমার তখন মাথা ঠিক ছিল না টাকার চিন্তায়। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে তোমার কোনো দোষ ছিল না, সব দোষ তো আমারই। চলো না আমরা আজকে একটু ঘুরে আসি। তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পথ চলতে পারি না? রাইসার কথায় সব রাগগুলো পানি করে ফ্রিজে রেখে ঘুরতে চলে গেলাম। আমাদের ঘোরার সম্বলধর মোটরসাইকেল না, তাই রিক্সায় যেতে হবে। তারপর একটা রিক্সা ডেকে দুজনে উঠে বসলাম। এই, তুমি এত ওইদিকে বসতেছো কেন? পড়ে যাবে তো। আমার দিকে চেপে বসো। বিয়ের আগেই আমি বিধবা হতে চাই না। যাক, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমার জন্য কেউ একজন এত ভাবে। এই জীবনের প্রথম কারোর সঙ্গে ঘুরতে বের হলাম। তারপর আমরা একটা পার্কে আসলাম। পার্কে এসে একটা গাছের নিচে বসে আছি। আমি রাইসাকে বাদাম ছুলিয়ে দিচ্ছি আর রাইসাও আমাকে ছুলিয়ে দিচ্ছে। আহা, জমে ক্ষীর। তখনই আব্বুর বলা কথাগুলো মনে পড়লো। আমি রাইসাকে বললাম, আচ্ছা রাইসা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি তোমার কথা মতোই চলে আসলাম তোমার কাছে। তিনি চান আমাদের বিয়ে দিয়ে দিবেন, তিনি আর চান না আমরা এই হারাম প্রেমে লিপ্ত থাকি। আমার কথা শুনে রাইসার মুখটা কেমন যেন হয়ে গেল। কি বলো এসব? তোমার মাথা ঠিক আছে তো, নাকি নেশা করে এসেছো? আমি এখন কোনো বিয়ে করলে আমার পড়ালেখার কি হবে? আর আমার ছোট থেকে দেখে যাওয়ার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, রাইসা কথাটা ঠিকই বলেছে। আচ্ছা রাইসা, বিয়ে পর তো পড়ালেখা করা যায়। শোনো, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার সুখের জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করতে পারবো না। রাইসার কথা শুনলে আমার গলাটা শুকিয়ে আসলো। ভালোবাসতে পারবে কিন্তু বিয়েটা করতে পারবে না। আচ্ছা রাইসা, আমি তো তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি না, তাহলে কি সমস্যা? শোনো, এখন যদি শুধু কাবিন করে রাখো তাহলে আমি রাজি আছি। আর যদি বিয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করতে চাও তাহলে এই বিয়ে করতে পারবো না। এটা আমার শেষ কথা। বলেই হন হন করে আমার কথা না শুনে বা আমাকে বাধা না দিয়ে চলে গেল। আচ্ছা রাইসা তো আমাকে ভুলে যাবে না, এসব কথা ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। তখনই আমার নাম ধরে কেউ একজন ডাকলো। পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধু হালিম। কিরে মামা, এত চিন্তা করতেছিস কেন? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করিস তাহলে? আরে বলিস না, একটা চিন্তায় আছি, কি করলে ঠিক হবে বুঝতে পারছি না। সব খুলে বলতো, কি হয়েছে তোর, যার জন্য এতটা চিন্তা করতেছিস? তুই তো জানিস রাইসাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা শুধু আমি কেন, এই গ্রামের প্রায় সব মানুষেরাই জানে। আর রাইসাও তো তোকে অনেক ভালোবাসে, দুই পরিবার সবাই রাজিও আছে। তাহলে সমস্যা কোনখানে? আরে সেইটাই তো চিন্তা। বাবা বলছে এখন বিয়ে দিয়ে দিবে, কিন্তু রাইসা বলছে সে এখন শুধু বিয়ের কাবিনটাই করে রাখ। আরে গাধা, এত চিন্তা করতে হবে না। তার পড়ালেখা ক্ষতি হবে ভেবে এই কথা বলেছে। তুইও তো ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শুধু কাবিন করেই রাখ, তখন তো রাইসা আমাদের ভাবি হয়েই গেল, আর হারিয়ে তো যাচ্ছে না।
তারপর তার সঙ্গে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে পাশের দোকানে গেলাম। উদ্দেশ্য ফ্রি ফায়ার খেলবো, সব বন্ধুরা মিলে প্রায়ই খেলি। তারপর ফ্রি ফায়ার অনেকক্ষণ খেলে যমুনার ধারে কিছুক্ষণ ঘুরলাম, তারপরে বাসায় চলে আসলাম। আই পিচ্ছি, এখন কি টিভি দেখার সময় নাকি? দেখতেছিস না একটু পর মাগরিবের আজান দিবে, মাথায় কাপড় দে। একটু ঝাড়ে দিয়েই বললাম। ভাইয়া আমি তো জানি আর আমার ভালোর জন্যই বললি, তাই ঠিক আছে। এই জন্য কালকে আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসবি? আরে বাবা, উপকার করে আমার পকেটটা ফাঁকা করলাম। যাক, ছোট বোন তো একটু খাবেই। তারপর রাতে খাবারের সময় বসে রাইসার সাথে বলা কথাগুলো বললাম। আপনারা তো জানেন, তাই আর বললাম না। এটা কেমন কথা? বিয়ে করেও তো পড়ালেখা করতে পারবে, যেহেতু সে পড়াতে চায়। আর গরিব ঘরের বউ হয়ে আসবে, এ তো পড়ে কি হবে? আব্বু, আজকের যুগে পড়ালেখা না করে কি কোনো উপায় আছে? হোক সে গরিব বা ধনী, আজ পড়ালেখায় হচ্ছে জাতির মেরুদণ্ড। রাসেল তো ঠিকই বলেছে। আমার রিয়াকে পড়াইতেছি, তাহলে রাইসা কেন পড়বে না? ভাগ্য খারাপ তাই ব্রেন ভালো থাকা সত্ত্বেও টাকার অভাবে আমার ছেলেকে পড়াতে পারি নাই। আম্মু একটু কান্না করে বলল। আম্মু তুমি কান্না করবে না, কিন্তু বলে দিলাম সব আমাদের কপালেই ছিল। আর সব থেকে ভালো কথা, আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর ভাবি যখন চাচ্ছে এখন বিয়ের কাজ পুরো না করে শুধু কাবিন করে রাখতে, তাহলে সবার সাথে কথা বলে সেটাই করো। এই তো আমার পড়ালেখা জানা মিষ্টি মেয়ে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। তারপর খাওয়ার পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে নিয়মিতর মতো কাজে চলে গেলাম। খাবার খেয়ে এখন একটু ওভার টাইম কাজ করতে হয়, কারণ রাইসার পড়ালেখার খরচ আমাকে জোগাড় করতে হয়। আচ্ছা রাসেল, তোর বাবা আমাকে বলল তোর নাকি বিয়ে ঠিক করেছে রায়হানের মেয়ে রাইসার সাথে, তাও শুধু কাবিন করে রাখবে বলে। আসলে চাচা, আপনি ঠিকই শুনেছেন। আসলে বিয়ের কাজটা সরাসরি করতাম, কিন্তু এখন কাবিন করে রাখতে চাচ্ছি, কারণ ওর পড়ালেখাটা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা। শোন, ও পরে সেটা ভালো কথা, কিন্তু বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে। দেখিস পরে যেন তোকে ফাঁকি না দেয়। কি যে বলো না চাচা, রাইসা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতেই পারবে না। শোন রাসেল, ভালোবাসা এমন একটা জিনিস যা দেখা যায় না, পরিমাণ কত কিন্তু ঠিকই অনুভব করা যায়। আর সব মেয়েরা এক না, কিছু কিছু মেয়ে আছে যারা টাকার কাছে ভালোবাসা কিছুই মনে করে না। দোয়া করি তোদের ভালোবাসা যেন এমনটা না ঘটে। এরকম ভাবে অনেক কথা বলে বাড়িতে আসলাম। বাড়িতে এসেই শুনছি যে কাল নাকি আমার রাইসার কাবিন হবে। বাবা আর রাইসার আব্বু ঠিক করেছে। রাতে খাবারের পর শুয়ে ভাবছি এগুলোই। ইস, রাইসা আমার কাল হবে, পুরোটা না হলেও অর্ধেক হবে। রাইসা একদিন ডাক্তার হবে, ডাক্তার হয়ে এই আমার গ্রামের মানুষের উপকার করবে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেই জানি না। পরের দিন ফজরের আজানের মিষ্টি শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাই আর শয়তানের প্রতারণায় না থেকে উঠে গিয়ে নামাজ পড়ে নিলাম। এভাবে অনেক সময় কাটানো হলো। তারপরে রাইসাদের বাসা যাওয়ার সময় হয়ে এলো। বেশি কেউ যাবে না, আমার কয়েকটা বন্ধু আর কয়েকটা মুরব্বী, ব্যাস এতটুকুই। গরিবরা গরিবদের ভালোবাসা বোঝে। বাবা, আমাদের তো আর ভালো কোনো গাড়ি নিয়ে যাওয়ার তেমন সামর্থ্য নেই, আর বাড়িও তো দূরে না, তাই সিএনজি নিয়েই যাই। বাবা, মন খারাপ করো না, আমি এতটুকুতেই খুশি। আর হেলিকপ্টার নিয়ে যাওয়ার সামর্থ্য নেই, তাই আমি এতটুকুতেই খুশি। তারপর আমরা রাইসাতের বাড়িতে চলে আসলাম। খাবারের পর্বটা শেষ হলে বিয়ের কাবিন নামাটা করা হলো। তারপর সবাই রাইসাকে দেখতে গেল। আজ রাইসাকে একটু বেশি সুন্দর লাগছে। এমনিতেই ডানা কাঁথা পরি, আর আজ লাল টুকটুকে শাড়ি পরে আছে। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি থাকলাম কিছুক্ষণ, কারণ কালেমা পড়ে তো আর বিয়ে হয়নি যে যাব। রাইসা, আমার এতটুকু সামর্থ্য হয়েছে তোমাকে দেবার জন্য। এই বাটন মোবাইল হাতে দিয়ে বললাম। এই মোবাইল তুমি আমার জন্য এনেছো? এতটুকুই বললো, আর কিছু বললো না। হয়তো মোবাইলটা পেয়ে খুশি হয়নি, আর খুশি হবেই বা কি করে? এই যুগে সবাই স্ক্রিন টাচ মোবাইল ইউজ করে, আর আমি বাটন ফোন দিলাম। আচ্ছা রাইসা, যাও এখন তোমার ড্রেসটা পরিবর্তন করে আসো। জানি তোমার এগুলো পরে থাকতে খুব কষ্ট হচ্ছে, খুব ভারী লাগছে, সাথে কিছু জুয়েলারি। আচ্ছা যাচ্ছি। মনটা ভার করে পড়লো, মনে হচ্ছে তার মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমিও ভাবলাম বিয়ের দিন হয়তো একটু করবেই। এইসব ভাবতেছি, তখনই আমার শ্বশুর আব্বা হেসে আমার কাছে। বাবা, জীবনে আমার মেয়েটা ছোট থেকে মায়ের আদর পায়নি। আমি অনেক যত্ন করে বড় করেছি, কখনো কষ্ট পেতে দেইনি। নিজে না খেয়ে থেকেছি, তবুও মেয়েকে না খেয়ে রাখিনি। দয়া করে আমার মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। কেঁদে কেঁদে বলল, আসলে
বাবা আর মা নামক এমনই হয়, নিজেদের কষ্ট সহ্য করবে কিন্তু নিজের ছেলে মেয়েদের কষ্ট সহ্য করবে না। বাবা এভাবে বলেন না, রাইসাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দিব না। বলার সাথে সাথে বাবা আমাকে তার বুকে জড়িয়ে নিল। এভাবে অনেকক্ষণ থাকলাম। তারপর রাইসাদের বাসা থেকে আমাদের বাসায় আসার জন্য রওনা দিলাম। শ্বশুর বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছি। আপনারা আবার যেন ভেবেন না যে কিপটা। আসলে রাইসাদের বাসা আর আমাদের বাসা একই গ্রামে, তাই গাড়িতে আসতে হয় না, রাস্তা দিয়ে আসছি। তখন রাস্তায় দেখতেছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর অনলাইনে ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য। আসলে আমাদের যুগটা এমনই, তাই না? সবাই নিজেদের সম্মান নিয়ে পড়ে থাকে। আমি এগিয়ে গেলাম। আচ্ছা ভাই, এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা তাকে সাহায্য না করে আপনারা মজা নিচ্ছেন। আমি একটা লোককে উদ্দেশ্য করে বললাম, দেখুন ভাই, আমি এই লোকটাকে সাহায্য করি আর পুলিশ এসে নানান রকমের কথা জিজ্ঞেস করুক, এটা আমি চাই না। বলেই চলে গেল। আমি লোকটাকে গাড়ি থেকে বের করে তার নিঃশ্বাস চেক করে দেখলাম এখনো বেঁচে আছে। তাই আমি সেই লোকটিকে নিয়ে একটা গাড়ি ডাকলাম। তারপর লোকটির দিকে যখনই তাকাই তখন আমি তাকিয়ে তাকে দেখে অবাক হয়ে যাই, কারণ লোকটি নামকরা ডক্টর এবং বিজনেসম্যান শফিকুল ইসলাম। আমি বুঝতে পারছি না, এত বড় লোক তাও ইনি নিজে গাড়ি চালাচ্ছেন কেন। আমি তাড়াতাড়ি সিরাজগঞ্জের কোনো একটা হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে চিল্লাতে লাগলাম, ডক্টর ডক্টর কোথায় আছেন? আমার চিল্লি দেখে কিছু ডক্টর আর কিছু সেবিকা বের হয়ে আসলেন। এই এত জোরে জোরে ডাকতেছো কেন? জানো না এটা একটা হাসপাতাল? আমার উপর একটু রাগ দেখে, দেখুন ডাক্তার, এসব দেখার আগে এই লোকটাকে একটু দেখুন, অবস্থা খুবই খারাপ। তারপর শফিকুল ইসলামকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। আমি তার পরিবারকে কিভাবে এখন খবর দেব? তখনই মনে পড়লো রাস্তায় একটা কার পড়ে আছে, সেখানে একটা নাম্বার লেখা। আমি তাড়াতাড়ি সেই নাম্বারটাতে কল দিলাম। কল হচ্ছে কিন্তু রিসিভ করছে না। একবার দিলাম, কেটে গেল। দ্বিতীয়বার দাওয়াতেই রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কণ্ঠটা শুনে মনে হলো একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। এই নাম্বারটা একটা লোকের। দেখি ঐশী আপু। হ্যালো আপু, বলেন কি কারণে ফোন দিলেন? আমরা আপনার দেওয়া হাসপাতালে চলে এসেছি, আপনি একটু গেটে আসেন তো। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। কি আর করবো বলেন, বড়লোক মানুষ তো, তাই মুখের সামনে ফোন কেটে দিল। আমি ওনার বলা জায়গায় গেলাম। বাইরে গিয়ে দেখি 5টা গাড়ি দাঁড়িয়ে আছে। এরা আবার কারা? তা আমি ফোন দিলাম। ফোন ওই গাড়ি আসা একটা মেয়ের কাছে ফোন গেল। মেয়েটা আমাকে দেখে আর ফোন রিসিভ করলো না। আপনি তাহলে মিস্টার রাসেল, তাই না? হ্যাঁ চলেন। তারপর ঐশী আপুকে নিয়ে যখন ভেতরে আসবো তখন এক গাড়ি পুলিশ এসে ঐশী আপুকে সালাম দিল। আর তখনই বুঝলাম ঐশী আপু হচ্ছে ডিসি, তাই তো ওনার এত বডিগার্ড কেন। তারপর আঙ্কেল যেই রুমে আছে সেই রুমে ওনাদের নিয়ে আসলাম। ডাক্তাররা এসে হাজির। আর আমি কত ডাকার পরে গা আসলো, একেই বলে পাওয়ার। ডাক্তার, আমার বাবা এখন কি অবস্থায় আছে? একটু একটু কান্না কান্না ভাব নিয়ে। দেখুন মিস ঐশী, এখন আপনার বাবা পুরোপুরি ঠিক আছে। 1 সপ্তাহ এখানে থাকলে বাসা নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, এই ছেলেটা যদি সঠিক সময়ে আপনার বাবাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনার বাবা মানে শফিকুল স্যারকে বাঁচানো সম্ভব হতো না। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো তুমি যা করেছো এমন কেউ করতো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
আরে আপু, আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, তো এগুলো বলছেন কেন? একটা ছেলে কি তার বাবাকে সামনে মরতে দেখতে পারে? তখন পাশ থেকে একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার কাছে নেই। অনেক দোয়া করি তুমি অনেক বড় হও। এইভাবে অনেক কথাই হলো আর সবার সাথে পরিচয় হলো। আচ্ছা আপু, আমি এখন বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে আসছে, রাতে আবার তোমাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। আরে ভাই, তোকে খাবার আনতে হবে না, আমরা হোটেল থেকে খাবার খেয়ে নিব। তুই বরং আম্মুকে সাথে নিয়ে যা গাড়ি নিয়ে। সকালে আসিস, আম্মু এখানে থাকতে পারবে না। না, আমি এটা হতে দিব না। ভাই কি তোমাদের জন্য এতটুকু করতে পারে না বলো? আমার কথা তারা ভেবে দেখলো। তারপর গার্ডদের রেখে তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আসার সময় আব্বু আম্মুকে ফোন দিয়ে সবটা বললাম, আর আপুকে নিয়ে আসছি এটাও বললাম। আপু, গাড়ি আর বেশি দূর যাবে না, এখানে রেখেই যেতে হবে। আচ্ছা ভাই। তাহলে চলো বাকি এইটুকু পথ হেঁটেই যাই। আমার সাথে এরকম ধনী মানুষ দেখে সবাই বলছে কে এরা। তারপর সবাইকে বলে বাড়িতে আসলাম। আব্বু আম্মু, এটা হচ্ছে আপু, নাম ঐশী, আর ইনি হচ্ছে আম্মু। তারপর সবাই পরিচিত হয়ে নিল। আপু, গরিবের বাড়িতে এসেছো, থাকার কোনো ভালো ব্যবস্থা নেই, তাই কিছু মনে নিও না। ভাইরে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোর মতো একটা ভাই পেয়েছি। আপু, আমাদের তো দুলাভাইয়ের কথা বললে না? ওহ তাই তো, তোমাদের তো তার কথা বলাই হয়নি। আমার একটা ছেলে এবার ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে, আর তোমাদের দুলা ভাই ব্যবসার কাজে আমেরিকা গেছে। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার বড় মেয়ে। তাদের সবাই মিলে গল্প করছি তখন। আচ্ছা ভাই, তুই তো একটু ভালো না, বিয়ে করেছিস অথচ এখন পর্যন্ত আমার মিষ্টি ভাবিটাকেই দেখালি না। আপু, ওর কথা তো মনেই ছিল না, দাঁড়াও শ্বশুর মশাইকে বলি রাইসাকে নিয়ে আনতে। আচ্ছা ঠিক আছে। তারপর রাইসাকে ফোন দিলাম আমাদের বাড়িতে আসার জন্য। রাইসা প্রথমে রাজি না হলেও পরে কি যেন ভেবে রাজি হলো। আচ্ছা আপু, তাহলে এখন আমি আব্বুর কাছে যাই, তোমরা বসে গল্প করো। তারপর আমি হাসপাতালে এসে জানলাম যে এখনই রোগীর সাথে দেখা করতে পারবো। তো আপনারাই বলুন, তো দেরি করে কি হবে? আমি ধীরে ধীরে রুমের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলছে। আমি যেতেই বলল, হ্যাঁ ইয়াং ম্যান, এসে গেছো? ডাক্তার সাহেব, আপুকে রেখেই এখানে চলে আসলাম। একা একা তো আর আঙ্কেলকে রাখতে পারি না এখানে। দেখলাম আঙ্কেল তাকিয়ে আছে আমার দিকে। ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, এই ছেলেটা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল বলেই এখনো দুনিয়ার আলো দেখতে পারতেছেন। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বাবা, আর কি করো? আমাকে এইভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। আপনি না হলে অন্য কেউ হলেও এমনটাই করতাম। আমি রাসেল, আমি এক দোকানে কাজ করি। ও আচ্ছা, ভালো। তা আমার বাড়িতে কি খবর দিতে পেরেছিলে? বাবা, এখন কেমন আছো? আর খুব কষ্ট হচ্ছে তাই না? জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, মারে, এইভাবে কান্না করিস না। দেখ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আপুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। তারপর সবাই পরিচিত হয়ে নিল। তারপর আপু বলল যে আমি তার ভাই। আঙ্কেলও বলে দিল তাকে আব্বু বলে ডাকতে। তারপর তখন সবাই আব্বুর বলা মেয়েটির দিকে তাকায়। আচ্ছা, সবার সাথেই তো পরিচিত হলাম, কিন্তু এই মেয়েটাকে? এটা তো রাইসা। তখন রাইসা ওয়াশরুমে গিয়েছিল। বাবা, তোমাকে তো বলাই হয়নি, এটা তোমার আদরের ছেলের বউ, মানে রাসেলের বউ রাইসা। আরে বাহ, আমার বৌমা তো অনেক মিষ্টি। আয় মা, কাছে আয়। রাইসা তখন গিয়ে আব্বুর পা ধরে সালাম করলো। তখনই আব্বু তার গলা থেকে একটা সোনার চেন খুলে তাকে পরিয়ে দিল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এইভাবে চলে গেল ডাক্তারদের বলা হাসপাতালে 7 দিন। আপুরা ঢাকায় যাবে। আমি হাসপাতালে এসেছি আপুদের বিদায় জানাতে। ভাই, তুই আমাদের সাথে চল, এই কয়েকদিনে তোকে আপন করে নিয়েছি। আপু, এখন যাব না, যাব পরে। এখন রাইসার পরীক্ষা, আর রাইসার স্বপ্ন ডাক্তার হওয়া। রাইসার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে। আমার ছেলের বউ ডাক্তারি পড়বে, তাতে টাকার সমস্যা হবে কেন? আমার কি টাকার অভাব আছে নাকি? আব্বু ঠিক সেইটা না, আমি চাই রাইসাকে আমার যোগ্যতায় ডাক্তার করতে। দোয়া করি বাবা, তোর মনের আশা আল্লাহ পূরণ করুক। বলে সবাই আমাকে থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম, মনটা অনেক খারাপ।
এই কয়দিনে বুঝতে পেরেছি টাকা থাকলে সবাই অহংকারী হয় না, সবাই দয়ার পূজারীও হয়। এভাবে রাইসার পরীক্ষার দিন চলে আসলো, মানে আগামীকাল রাইসার পরীক্ষা। এই কয়দিনে রাইসার সাথে দেখা বা কথা হয়নি। আমি দেখা করলে নাকি ওর পড়াতে ক্ষতি হবে। আমি বোকার মতো তার কথাগুলো মেনে নিই, না তো আর কি করার। বিকেলে রাইসা এসে বাবা মার থেকে দোয়া নিয়ে গেল, কিন্তু আমার সাথে একটা বারও দেখা করলো না। এই কথা ভেবে আমার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল বের হয়ে আসলো। কাউকে বুঝতে দিলাম না, পরে হয়তো ঠিক হয়ে যাবে। কাল থেকে রাইসার পরীক্ষা, কাল থেকে আমার রাইসার সাথে যেতে হবে, শ্বশুরমশাই কড়া গলায় বলে দিলেন। কিন্তু আমাকে একটা বারও বললো না। পরের দিন সকালে রাইসাদের বাড়িতে গিয়ে বসে আছি, কিন্তু মহারানীর পাত্তাই নেই। অনেকক্ষণ পর রাইসা বের হয়ে আসলো। আমি তোর সৌন্দর্যতায় হারিয়ে গিয়েছি, আজকে একটু বেশি সুন্দর লাগছে। এত সাজের কি আছে বুঝি না, কিন্তু আমার রাইসার সাজ পছন্দ হলো না, কারণ ও আজকে বোরখা পরেনি। রাইসা, বলছি কি এমন সাজ না সেজে বোরখা পরে নিলে ভালো হতো। আমার এ কথা বলার পর রাইসা এমন কথা বলবে আমি স্বপ্নেও ভাবিনি। তুই যে বোরকা পরতে বললি, তুই কি বোরকা কিনে দিছিলি? সেই মুরত তোর কি আছে নাকি? সবাই পরীক্ষার জন্য কত জিনিস পায়, আর আমার পোড়া কপাল। কথাটা অনেকটা রেগেই বলল। কথাটা ঠিকই বলেছে। আর কিছু না বলে আমি রাইসাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে আসলাম। তুমি আমার পাশে পাশে থাকবে না, সবাই কি বলবে? তাই তুমি একটা দোকানে বসে থাকো, আমি পরীক্ষা শেষ হলে তোমার কাছে আসবো। কোনো কিছু না ভেবে একটা দোকানে গিয়ে বসে বসে তার আসার পথে অপেক্ষা করলাম।